আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024 ব্যাচ। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেই ভিডিওতে আমরা এইচএসসি 2024 ব্যাচের যে কিছুদিন পর তোমাদের আ খুবই কঠিন পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে। সেই পরীক্ষার দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা এবং অল্প কয়েকদিনের মধ্যে যেই কয়টা দিন বাকি আছে, এই কয়েকদিনের মধ্যে কিভাবে তুমি একটা স্মার্ট প্রিপারেশন নিতে পারো, সেই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো দেখো, ফার্স্ট অফ অল আমি ডান পাশে এবং বাম পাশে ২ টা পার্ট লিখে রেখেছি। একটা হচ্ছে যাদের সিলেবাস শেষ হয়েছে অলরেডি, আর সেকেন্ড হচ্ছে যাদের সিলেবাস শেষ হয় নাই। তোমাদের মধ্যে কিছু ক্যাটেগরি স্টুডেন্ট আছে যাদের সিলেবাস কিন্তু পুরোপুরি শেষ, অনেক ভালোভাবে তারা কমপ্লিট করে ফেলছে এবং তারা কিন্তু ২-১ বার রিভিশনও দেওয়া হয়ে গেছে অনেকেরই। আবার তোমাদের মধ্যে অনেকে আছে যারা এখনো রাস্তাঘাটে আন্দোলন করতে বসে যায় যে পরীক্ষা আরো ২ মাস পিছানো হোক, পরীক্ষা আরো ১ মাস পিছানো হোক। ফার্স্ট অফ অল স্রেফ একটা কথা বলে রাখি, তোমাদের যে এইচএসসি পরীক্ষা ৩০ জুন হওয়ার কথা, অলরেডি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে, তারা কিন্তু একদম স্ট্রিক্ট। তোমাদের পরীক্ষা সেই ৩০ জুন হতে যাচ্ছে। তুমি যদি এখন কি বলা যায়, তুমি জাস্ট এখন যদি রাস্তাঘাটে বসে আন্দোলন করে সময় নষ্ট করো, এটা জাস্ট একদম বোকামি। ঠিক আছে? এই সময় আর তোমার রাস্তাঘাটে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ওকে? তুমি একদম টার্গেট করে এখন থেকে পড়াশোনা করতে হবে যে ৩০ জুন তোমাদের পরীক্ষা হচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। সো এই শর্টটুকু টাইম আছে, আজকে অলরেডি ৩ তারিখ, জুন মাসের ৩ তারিখ। আর জাস্ট তোমার কয়দিন আছে? ২৫-২৬ দিন, ২৬ দিনের মতো টাইম আছে তোমার হাতে। এই ২৬ টা দিনে তুমি কিভাবে নিজেকে গুছাইবা, ২৪-২৫ টা দিন তুমি কিভাবে নিজেকে কিভাবে গোছাবা, কিভাবে তুমি টাইম দিবা, দিলে তো কিভাবে তোমার একটা ইফেক্টিভ ফলাফল আসতে পারে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব যাদের সিলেবাস শেষ হয়েছে তাদের জন্য। দেখো, প্রথমত তোমাদের আমি ধরে রেখেছি ২৪ টা দিন ধরে রেখেছি। কারণ ২৪ দিন পরে যে তোমার ২-৩ দিন হাতে থাকবে, সেই ২-৩ দিন তুমি তোমাদের ১ম যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষার জন্য পড়াশোনা করবা। সো এই ২৪ দিন তুমি নিজের মন মতো করে পড়াশোনা করতে পারবা। কারণ তোমার এই ২৪ দিনের মধ্যে বাধা দেওয়ার কিছুই নাই বা কেউ নাই। যে এখন আজকে এটা পড়তে হবে, কালকে এটা পড়তে হবে। নিজের মতো করে পড়তে পারবা। কিন্তু ৩০ তারিখের আগে ২ থেকে ৩ দিন তোমাকে কিন্তু যেই পরীক্ষা, বাংলা প্রথম পত্রের পরীক্ষা, সো সেই পরীক্ষার পড়াশোনা কি করতে হবে? শুরু করতে হবে। সেই কারণে আমি ২৪ দিন ধরে রেখেছি কাটমার্কটা। ঠিক আছে? দিনটা। তো এখানে দেখো, ২৪ দিন যখন আমি বলবো, এটা কিন্তু তোমার কাছে খুবই অল্প মনে হয়, একদম অল্প মনে হয়। সো আমার কিছু স্ট্র্যাটেজি আছে, আমার ইন্টারমিডিয়েট লাইফে যেভাবে আমি পড়াশোনা করেছি, সেই স্ট্র্যাটেজি থেকে ২৪ দিনকে তুমি কিন্তু ৪৮ দিন বানিয়ে ফেলতে পারো। কিভাবে? তুমি দেখো, দিন ১২ ঘন্টা যে দিন আছে, সেটা একটা পার্ট। আবার ১২ ঘন্টা যে রাত আছে, সেটা একটা পার্ট। এই শেষ মুহূর্তে এসে তো তোমার আর অন্য কোনো কাজ নেই পড়াশোনা ছাড়া। ঠিক আছে? ১২ ঘন্টা যে দিন আছে, ১২ ঘন্টা যে রাত আছে, এর মধ্যে তুমি ৫-৬ ঘন্টা ঘুমাইবা ঠিকঠাক মতো। আ আ নামাজ পড়বা যাদের ধর্ম অনুযায়ী গ্রেটিংস। দেন তোমার কি বলা যায়? খাওয়া-দাওয়া আছে। এই সকল বিষয় নিয়ে তোমার কিছু টাইম ওয়েস্ট হবে। কিছু টাইম যাবে, এগুলো তো অবশ্যই প্রয়োজনীয়। দেন এছাড়া বাকি যে টাইমটা আছে, এই টাইমটা 100% তোমার এখন কিন্তু পড়াশোনার কাজে কি করতে হবে? ব্যয় করতে হবে। ওকে? এই সময় আইসা যদি তুমি অবহেলা করো, পড়াশোনার পিছনে সময় না দাও, তাহলে অবশ্যই তুমি খারাপ রেজাল্ট করবা এবং এই খারাপ রেজাল্ট তোমার অ্যাডমিশন বলো বা ফিউচার লাইফে অনেক বেশি হ্যাম্পার করবে সবকিছু মিলে। তো ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করে নিতে হবে, মনে চিন্তা করতে হবে, যেহেতু ২৪ দিন আছে, এই ২৪ টা দিনকে তুমি ৪৮ দিনে করে নিবা। ঠিক আছে? ২ দ্বারা গুণ দিলে ৪৮ দিন। কারণ রাত, দিন ২ টা কিন্তু তুমি একেকটা দিন, রাতের একটা দিন মনে করবা, দিনের একটা দিন মনে করবা। ঠিক আছে? কারণ তুমি দেখো, তুমি আরো ৪ মাস আগে, ৫ মাস আগে কিন্তু পুরো রাত দিন হোল ২৪ ঘন্টায় যেটুকু পড়াশোনা করতা, এখন তুমি ওই ১২ ঘন্টার মধ্যেই সেটুকু কভার করতে হবে। আবার রাতের ১২ ঘন্টার মধ্যে সেটুকু কভার করার ট্রাই করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে ধরে নিতে হবে ৪৮ দিন তোমার হাতে আছে। ৪৮ দিন। ঠিক আছে? এরকম ৪৮ টা দিন তোমার হাতে আছে। তো ৪৮ দিন যখন তোমার হাতে থাকবো, সেক্ষেত্রে যাদের সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে, তাদের জন্য করণীয়টা আসলে কি? তাদের জন্য করণীয় হয়েছে, যাদের সিলেবাস একবার করে শেষ হয়েছে, তাদের জন্য ফার্স্ট অফ অল রিভিশন দিতে হবে। এইটা খুবই ইম্পোর্টেন্ট। তুমি রিভিশন যে কতটা ইম্পোর্টেন্ট, তুমি যদি অলরেডি ১ বার ২ বার করে শেষ করে থাকো, দেন তোমাকে পুনরায় আবার রিভিশন দিতে হবে। কারণ তুমি কিন্তু কিছু টার্ম আছে, কিছু শব্দ আছে খুবই কঠিন বিষয়গুলা। সেই বিষয়গুলো তুমি যদি রিভিশন বারবার না দাও, তোমার কিন্তু ভুলে যাওয়ার চান্স থাকে। অ্যান্ড ইন্টারমিডিয়েট সিলেবাসটা কিন্তু হিউজ। এই হিউজ সিলেবাসকে তোমাকে আয়ত্তে রাখতে হলে রিভিশনের বিকল্প কিচ্ছু নাই। সো তোমার যদি সিলেবাস শেষ হয়েও থাকে, আমি তোমাকে আবার বলব, তুমি আবার রিভিশন দাও, তুমি আবার রিভিশন দাও, আবার রিভিশন দাও। ঠিক আছে? রিভিশনের বিকল্প কিচ্ছু নাই। তারপরে দেখো, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, রিভিশনের পরে তারা আল্টিমেটলি কি করবে? বোর্ড বই রিভিশন দিতে হবে কিন্তু। তুমি যেই বইটা পড়েছিলা, সেই বইটা পুরো টেক্সট বুকটা রিভিশন দিতে হবে। টেক্সট বইয়ের সকল সূত্রগুলো, সকল ইম্পোর্টেন্ট লাইনগুলো, কোন টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসে, সেই সকল বিষয়গুলো তোমাকে মাথায় রেখে রিভিশন দিবা পুরো বইটা। ঠিক আছে? অ্যান্ড দেন কি করতে হবে? বোর্ড প্রশ্ন সমাধান। এটা যে কতটা ইম্পোর্টেন্ট। একজন স্টুডেন্ট, তুমি দেখো, তুমি একটা
চ্যাপ্টার পড়ছো, একটা মেন বই পড়ে ফেলছো, পুরো চ্যাপ্টার পড়ে ফেলছো, এখন তুমি কি সেখান থেকে গেস করতে পারো যে আসলে তোমার পরীক্ষায় কি আসবে? কখনোই না। যখন তুমি কোশ্চেন ফেস না করবা, তুমি যদি ডিরেক্টলি একটা সিকিউ ফেস করো, তুমি যদি কিছু এমসিকিউ ফেস করো, তখন কিন্তু তোমার মাথায় মানে মাথায় আসবে, বুদ্ধি আসবে যে এখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো হয়, এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনগুলো হয়। ঠিক আছে, এই জন্য তোমাকে বোর্ড কোশ্চেন 100% সমাধান করতে হবে। যতগুলো বোর্ড আছে, 18, 19, 20, 21, 22, 23, স্পেশালি 22, 23 কিন্তু তোমাকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে তোমার 22, 23-এর যে সিলেবাস ছিল, তোমাদের সিলেবাসটা কিন্তু একদম সেম। তাদের সিলেবাস, যেই সিলেবাসের পরীক্ষা হয়েছে, তোমাদের সেই সেম সিলেবাসের পরীক্ষা হবে। সেম সেম টপিক থেকে কোশ্চেন, চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, সো স্পেশালি নিজের বোর্ডটা ছাড়া অন্য যে সকল বোর্ডগুলো আছে 22, 23-এর, সে সকল কোশ্চেনগুলো 100% সমাধান করতে হবে ধরে ধরে। ওকে, সো এছাড়াও তোমার 19, 20, 21 এগুলো যদি সমাধান করতে পারো 100% অবশ্যই ভালো হবে। গেল। এরপরে দেখো টাইপ সিকিউ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো স্টুডেন্টের জন্য। এটা তোমার যাদের সিলেবাস শেষ হয় তাদের জন্য, যাদের সিলেবাস শেষ হয়েছে তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। টাইপ সিকিউ মানে কি? একটা অধ্যায়, তোমার যে আমি বলি ভেক্টর, এই ভেক্টর চ্যাপ্টার থেকে তোমার কিছু টপিক আছে যেখান থেকে আজীবন কোশ্চেন আসবে। ভেক্টর গুণন, ক্রস গুণন, ছাতা ধরা, কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, মাঝি নদী পার হওয়া, এই যে দেখো এই যে 4-5টা, ডাইভারজেন্স, কার্ল, আর হচ্ছে গিয়া গ্রেডিয়েন্ট, এই কয়েকটা ইসের বাইরে কখনোই তোমার কোনো ম্যাথ আসবে না। লব্ধি, লব্ধি বল, হ্যাঁ, নির্ণয় করো, এই সকল বিষয়গুলোর বাইরে তোমার কখনোই কখনোই কোনো ম্যাথ আসবে না। তো দেখো এই যে ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, হিউজ একটা চ্যাপ্টার, এই হিউজ চ্যাপ্টার থেকে জাস্ট মাত্র 4-5টা টপিক আছে তোমার কোশ্চেন আসার মতো, সিকিউ তৈরি করার জন্য। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে সিকিউ তৈরি হইতে পারে, ওই প্রত্যেকটা টপিক তোমাকে সিলেক্ট করতে হবে এবং ওই টপিক ওয়াইজ তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় টাইপ সিকিউ, মানে এই সকল টাইপ থেকে আসতে পারে, এই টাইপ হইতে পারে, এই টাইপ হইতে পারে। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড দেখো টাইপ এমসিকিউ, এই এমসিকিউর জন্য সিকিউ যেমন কিছু কিছু স্পেশাল টপিক থেকে আসে, এমসিকিউ কিন্তু স্পেশাল কিছু টপিক থেকে আলটিমেটলি এসে থাকে। তবে এমসিকিউ রেঞ্জটা একটু বেশি, টাইপটা একটু বেশি হয়, কারণ এমসিকিউ তো বিভিন্ন পার্ট থেকে আসে। সেক্ষেত্রে তুমি যখন বোর্ড কোশ্চেন নিবা, যে একটা তুমি একটা বই নাও, টেস্ট পেপার নাও, রয়্যাল হইতে পারে, সেটা যে কোনো কিছু হইতে পারে, নেওয়ার পর যখন তুমি সমাধান করবা, সমাধান করে তুমি দেখবা যে এই টপিক থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, আবার এই টপিক থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, আবার কিছু কিছু টপিক আছে যেখানে কোনো কোশ্চেনই আসে না। ঠিক আছে, তো তুমি যদি এভাবে আইডেন্টিফাই করতে পারো যে কোন টপিক থেকে বেশি আসে, কোন টপিক থেকে কম আসে, এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। গেল। এন্ড দেখো কঠিন বিষয়কে কয়েকবার রিভিশন, এটা কাদের জন্য? যাদের সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে। কিছু কিছু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, প্রত্যেকটা বইয়ের মধ্যে কিছু কিছু টপিক আছে একটু হার্ড, একটু ডিফিকাল্ট মনে হতে পারে। সো ওই ডিফিকাল্ট বিষয়গুলোকে, ওই কঠিন বিষয়গুলোকে, একটা সহজ বিষয়কে তুমি পড়বা হচ্ছে 2বার। ঠিক আছে, 2বার। কঠিন বিষয়টা তুমি পড়বা হচ্ছে 5বার, তাহলে ওই কঠিন বিষয়টাকে তোমাকে মাথায় থাকবে একটু বেশি। ওকে, ঠিক আছে। এন্ড দেখো ফাইনালি তোমাদের জন্য যেই সাজেশনটা থাকবে সেটা হচ্ছে নোট খাতা। অবশ্যই যারা ব্রিলিয়ান্ট, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তারা অবশ্যই কিছু না কিছু নোট করছো, নোট করে পড়াশোনা করছো। ঠিক আছে, সো তুমি যে সকল খাতাগুলো নোট করছো, ওই সকল খাতাগুলোর মধ্যে, এই নোট খাতার মধ্যে তোমার কি কি ধরনের পড়াশোনা আছে, সুন্দর সুন্দর যেগুলি ইম্পর্টেন্ট টপিক, সেগুলি তো অবশ্যই নোট খাতায় রেখে রেখে দিয়েছো। সো ওই নোট খাতাটাই তুমি কয়েকবার করে রিভিশন দাও, কয়েকবার পড়ো বইয়ের পরে, দেন নোট খাতাও তুমি দেখতে পারো। ঠিক আছে কথা। অ্যান্ড ফাইনালি তোমাকে কি করতে হবে? পরীক্ষায় যাওয়ার পূর্বে, যদি পরীক্ষার আগের দিন রাত্রে তুমি হচ্ছে এই ইম্পর্টেন্ট যে সকল টপিকগুলো আছে সেগুলো সবচেয়ে ভালো করে চোখ বুলাবে, কারণ এত বড় হিউজ বই তোমার পক্ষে পড়া কখনোই সম্ভব না। ইম্পর্টেন্ট টপিক, এই যে টাইপ সিকিউ বললাম, টাইপ এমসিকিউ বললাম, কোন কোন টপিক থেকে আসতেছে সে সকল বিষয়গুলো একটু ভালো করে দেখবা। ওকে, এখন দেখো 48 দিনের মধ্যে তুমি কিন্তু অলরেডি মানে 24, প্রথম যে 24 রাত দিন মিলিয়ে যে 24 দিন আছে, এই 24 দিনের মধ্যে তুমি কিন্তু এই প্রত্যেকটা একবার করে সমাধান করে ফেলতে পারবা, একবার করে রিভিশন দিয়ে ফেলতে পারবা। তুমি মনে করো যে ফিজিক্সের জন্য 2 দিন টাইম দিলা, বাংলার জন্য যেগুলো সহজ আছে সেগুলোর জন্য তুমি 1 দিন টাইম দিলা, 1.5 দিন টাইম দিলা, হয়ে গেল। যেগুলো একটু কঠিন আছে সেগুলোর জন্য তুমি 2 দিন টাইম দিলা। ওকে, এভাবে 2 দিন 1.5 দিন করে দিয়ে কিন্তু তোমার এই প্রথম 24 দিন তুমি একবার শেষ করে ফেলতে পারবা। প্রথম 24 দিনে একবার শেষ করে ফেললে বাকি 24 দিন তুমি একবার তুকুর প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, 24কে যখন তুমি 48 বানাইবা, বাকি 24, এই বাকি 24-এ তুমি তুকুর প্রিপারেশন নিবা, একদম স্মার্ট। এবার দেখো যাদের সিলেবাস শেষ হয় না, অনেকে কিন্তু হতাশ যে আসলে সিলেবাসে কিছুই শেষ হলো না, বাট পরীক্ষা চলে আসলো, কি করব? ঠিক আছে, তাদের জন্য এই এই তারা তারা কিন্তু এই পার্টটা খুবই খুবই কেয়ারফুলি দেখো। প্রথম যে কথাটা আছে যে গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেকশন, এই টার্মটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা বইয়ে কিন্তু তোমার 7টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার আছে, এখন সকল চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, এখন মানে কিছু কিছু সময় দেখবো যে কিছু কিছু চ্যাপ্টার স্কিপ হয়, আসবেও না। ঠিক আছে, তো যে সকল চ্যাপ্টারগুলো থেকে 100% আসবে এবং আসলেই পারা যায়, সহজ আছে না কিছু কিছু চ্যাপ্টার, আসলেই পারা যায়, আবার আসবেও।
ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেনগুলো দেখে, বোর্ড কোয়েশ্চেনগুলো ধরে, ধরে যে কোন চ্যাপ্টারটা সহজ হয়। ঠিক আছে? আমাদের কিন্তু অনেকগুলো সাজেশন দেওয়া আছে ভিডিওতে ইউটিউব চ্যানেলে মিশন ভার্সিটিতে। তুমি খুঁজলেই একটু প্লেলিস্ট খুঁজলেই দেখতে পারবা যে এইচএসসি সাজেশন দিয়ে কিন্তু অনেক সাজেশন দেওয়া আছে। সো সেখানে গেলেই তুমি দেখবা, ঠিক আছে? যে আসলে কোন, কোন চ্যাপ্টার অনেক বেশি ইম্পোর্টেন্ট, সেগুলো থেকে আসলে কেমন সিকিউ আসতে পারে, কেমন এমসিকিউ আসতে পারে। সো তোমাকে ফার্স্ট অফ অল অধ্যায় সিলেকশন করতে হবে যে তুমি কোনগুলো পড়বা। মনে করো তুমি ফিজিক্সের জন্য, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য ৪ টা চ্যাপ্টার সিলেকশন করছো। ওই ৪ টা চ্যাপ্টার একদম A to Z সব পড়ে ফেলতে হবে। এই যে কি বলছো দেখো, সেকেন্ড কথাটা, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সবকিছু পড়া। তুমি যেহেতু কম পড়বা, একটু শর্ট করে পড়বা, তোমাকে কিন্তু অবশ্যই, অবশ্যই ওই চ্যাপ্টারে সবকিছু পড়তে হবে, তাই না? তো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি একেবারে A to Z সব পুরোটা পড়ে ফেলো। ঠিক আছে? পুরোটা পড়ার পরে এবার তুমি কি করতে হবে? এবার তোমাকে টাইপ সিকিউ, টাইপ এমসিকিউ। এবার তুমি হচ্ছে যেকোনো একটা টেস্ট পেপার নিয়ে বসো। বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো। ওই চ্যাপ্টার থেকে আসলে কোন, কোন টপিক দিয়ে কোয়েশ্চেন হয়। মহাকর্ষ অভিকর্ষের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অভিকর্ষের ত্বরণ উপরে উঠলে কেমন হয়, নিচে উঠলে কেমন হয়, চাঁদে গেলে অভিকর্ষের ত্বরণ কেমন হয়, কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় করো, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করো, কৃত্রিম উপগ্রহের হচ্ছে কি বেগ নির্ণয় করো, মুক্তি বেগ নির্ণয় করো। এই যে বিষয়গুলো আছে, এই কয়েকটা টাইপ কিন্তু তোমার আলটিমেটলি কোশ্চেন এসে থাকে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম, এরকম টাইপ জিনিসপত্রগুলো আছে। তো তোমাকে কি করতে হবে? বোর্ড কোশ্চেন গুলো দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই টপিক আসে, এই টপিক আসে, এই টপিক আসে। সেই টপিকগুলো তুমি সাজিয়ে গুছিয়ে ওই টপিক থেকে আসা সকল সিকিগুলো করে ফেলতে হবে। অ্যান্ড তোমাকে এমসিকিউ সেই অনুযায়ী কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তোমাকে বলে রাখি এখানে, তুমি কিন্তু যদি সবগুলো চ্যাপ্টার এখন পড়তে যাও, প্রতিটা বই থেকে সবগুলো চ্যাপ্টার পড়তে যাও, সকল কিছু পড়তে যাও, তুমি কিছুতেই শেষ করতে পারবা না। ঠিক আছে? যেহেতু তোমার টাইম শর্ট আছে, তোমাকে শর্ট টাইমের মধ্যে ১ম মনে করো যে ১৪ যে ২৪ দিন তুমি টার্গেট করো, ১ম ২৪ দিন। এই ১ম ২৪ দিনের মধ্যে তোমার মনে করো যে এই শর্ট করে প্রত্যেকটা বই থেকে ৩ টা ৪ টা চ্যাপ্টার করে তুমি পড়ে ফেলতে হবে। যেগুলো থেকে কোয়েশ্চেন 100% আসবে। ঠিক আছে? পড়ে দেন বাকি যে ২৪ দিন আছে, সেই ২৪ দিনে তুমি হচ্ছে আবার একবার করে রিভিশন দিবা। কারণ তোমার কখনোই কিন্তু একবার পড়লে তোমার সেই সকল জিনিসগুলো মাথায় কখনোই থাকবে না। ঠিক আছে? অবশ্যই তোমাকে একবার পড়ার পরে দেন সেকেন্ড বার কি করতে হবে? পড়তে হবে। তো যাদের সিলেবাস শেষ হয় না তারা কিন্তু A+ একদম 90+ স্কোর ক্যারি করতে হবে, 80+ স্কোর ক্যারি করতে হবে। এই সকল দিকে ফলো করলে কিন্তু চলবে না। তোমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট মার্কটা কিভাবে উঠানো যায়, একটু ভালো মোটামুটি একটা মান রেজাল্ট যাতে কিভাবে করা যায়। ঠিক আছে? তুমি যদি একদম পুরো একটা বই A to Z শেষ করে ফেলো, তুমি দেখবা যে আরেকটা বই তুমি ধরারই সুযোগ পাইলে না। ঠিক আছে? সো এটা করা যাবে না। তোমাকে কি করতে হবে? অধ্যায় সিলেক্ট করতে হবে। সেই অধ্যায় সিলেক্ট করে সেই অধ্যায়গুলো ভালোভাবে একদম ভালো করে পড়ে দেন সেখান থেকে সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস করবা। এভাবে তুমি যদি ৪ টা চ্যাপ্টার পড়ো, ৫ টা চ্যাপ্টার পড়ো, তুমি দেখবা যে তোমার মিনিমাম ৪-৫ টা সিকিউ কমন পড়ছে, মিনিমাম সেখান থেকে ১৫ থেকে ১৬ টা এমসিকিউ কমন পড়ে গেছে। ওকে? সো তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, আমি বিশ্বাস করি তোমার এইচএসসি পরীক্ষা যে ৩০ জুন পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষায় তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবা। ঠিক আছে? যদি এই স্ট্র্যাটেজি ফলো করে চলতে পারো এই কয়েকটা দিন। আর যদি না চলতে পারো তাহলে তো কিছু করার নেই। ওকে? তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।